আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটিতে ড্রোন হামলা। এরপর জানিয়ে দিব লাল গরু পুড়িয়ে মসজিদুল আকসা ধ্বংসের অপেক্ষায় জায়নবাদী ইহুদিরা। জানিয়ে দিব যুদ্ধবিরতি নিয়ে নিজেদের শর্ত থেকে পিছু হটবে না হামাস। এরপর জানিয়ে দিব ইউক্রেনে সেনা পাঠালে সমস্যায় পড়বে ফ্রান্স, বলছে রাশিয়া। এবং সর্বশেষ জানিয়ে দিব শত্রুর বুকে ভয় ধরিয়ে অগ্নিপ্রায়ম ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ, আরও শক্তিশালী ভারত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটিতে ড্রোন হামলা। অবরুদ্ধ গাজা উপত্যকায় ফিলিস্তিনি জনগণের উপর দখলদার সন্ত্রাসী বাহিনী যে বর্বর আগ্রাসন ও গণহত্যা চালিয়ে আসছে তার প্রতিবাদে ইসরায়েলের গুরুত্বপূর্ণ একটি বিমান ঘাঁটি এবং দেশটির মধ্যাঞ্চলীয় আশদোদ শহরে হামলা চালিয়েছে ইরাকের প্রতিরোধ যোদ্ধারা। ইরাকের ইসলামী প্রতিরোধকামী সংগঠনগুলো এক বিবৃতিতে জানিয়েছে, ইসরায়েলের একেবারে উত্তরে অবস্থিত রামাত ডেভিড বিমান ঘাঁটিতে তারা গতকাল ড্রোন দিয়ে প্রথম হামলা চালায়। এই বিমান ঘাঁটিতে ইসরায়েলের যুদ্ধবিমান এবং গানশিপ রাখা হয়। ফিলিস্তিনের নারী, শিশু ও বৃদ্ধ জনগণের বিরুদ্ধে ইসরায়েল যে গণহত্যা চালিয়ে আসছে তার প্রতিবাদে এই হামলা চালানো হয়েছে। এদিকে ইরাকি প্রতিরোধ যোদ্ধারা গতকাল দ্বিতীয় হামলা চালায় ইসরায়েলের আশদোদ শহরে। সেখানকার গুরুত্বপূর্ণ একটি টার্গেটে হামলা চালানোর জন্যও ইরাকে প্রতিরোধ যোদ্ধারা ড্রোন ব্যবহার করে। গত ৭ অক্টোবর থেকে ইসরায়েল গাজা উপত্যকার বিরুদ্ধে বর্বর আগ্রাসন ও গণহত্যা চালিয়ে আসছে। ইসরায়েলি আগ্রাসনে এ পর্যন্ত ৩৩,০০০-এর বেশি ফিলিস্তিন শহীদ হয়েছেন, যার মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। সূত্র পার্স টুডে। পুড়িয়ে মসজিদুল আকসা ধ্বংসের অপেক্ষায় জায়নবাদী ইহুদিরা। ইসরায়েলে এসে গেছে লাল গরু, আর এই লাল গরু নিয়ে উগ্রবাদী ইহুদি এবং বাইবেল অনুসারী খ্রিস্টানদের একটি মহল খুবই উত্তেজিত এবং সেই সঙ্গে আনন্দিত। আর অন্যদিকে ফিলিস্তিনের অধিবাসী এবং মুসলিম বিশ্বের নাগরিকরা মনে করছেন এই লাল গরু গাজা যুদ্ধ ও ইসরায়েলি গণহত্যার পরিপ্রেক্ষিতে আরও বেশি করে পশ্চিম এশিয়ায় উত্তেজনা তৈরি করছে। কারণ ইহুদি ও খ্রিস্টানদের একটি বড় অংশ বিশ্বাস করে, বাইবেল ও ইহুদি ধর্মগ্রন্থে লেখা রয়েছে, লাল গরুকে জেরুজালেমের একটি বেদিতে বলি দিলে ইহুদিদের সলমনের তৃতীয় মন্দির তৈরির কাজটি ত্বরান্বিত হবে। আর এই সলমনের এই মন্দির তৈরি হবে ইসলামের তৃতীয় পবিত্র মসজিদ আল আকসাকে সম্পূর্ণ ধ্বংস করে। তাই ইসরায়েলে লাল গরুর আমদানি এক বড় ধরনের উত্তেজনার কারণ হয়ে উঠেছে। কারণ মুসলিমরা পবিত্র মসজিদুল আকসাকে যে কোনো মূল্যে রক্ষা করতে বদ্ধপরিকর। অন্যদিকে ইসরায়েলে লাল গরু জন্ম না নিলেও উগ্রবাদী ইহুদিরা কয়েকটি লাল গরু নিয়ে এসেছে তাদের রক্ষক ও মিত্র দেশ আমেরিকার টেক্সাস থেকে। তাই এখন রাখা হয়েছে ইহুদি কবলিত একটি খামারে। অপেক্ষা শুধু এই লাল গরুগুলিকে বলি প্রদানের। এই জন্য ইহুদিরা বিভিন্ন সময় ঘোষণা করছে। কখনো বলা হচ্ছে এপ্রিল মাসে লাল গরু বলি দেওয়ার পর ইহুদিদের সলমনের তৃতীয় মন্দির নির্মাণ এবং আল আকসা মসজিদ ধ্বংস করার পরিকল্পনা বাস্তবায়িত করা হবে। আবার বলা হচ্ছে এই দিনক্ষণ একটু পেছানো হতে পারে। আর এই লাল গরু বলি দেওয়ার ক্ষেত্রে বেশ কিছু নিয়ম কানুন রয়েছে, যেমন এই লাল গরুর কোথাও যেন কোনো দাগ বা জখম না থাকে, আর লাল রঙের ক্ষেত্রেও যেন গরুর গায়ে অন্য কোনো রং না থাকে। গরুকে হতে হবে স্বাস্থ্যবান, হৃষ্টপুষ্ট। কিন্তু ইহুদিদের লাল গরু বলি দেওয়ার প্রথাটি বেশ নৃশংস। যখন লাল গরু শেষ নিঃশ্বাস ত্যাগ করতে যাচ্ছে তখন তার সমগ্র গায়ে আগুন ধরিয়ে দেওয়া হবে। আর আগুনে পুড়ে যে চর্বি মিশ্রিত ছাই পাওয়া যাবে তাই নাকি খুব পবিত্র। এই ছাই মেখে অনেক কার্যসিদ্ধি করা যাবে, একথা ইহুদিদের ধর্মগ্রন্থ এবং খ্রিস্টানদের বাইবেলের নাকি লেখা রয়েছে। গরু বলি দেওয়ার এই পদ্ধতিতে ইসরায়েলিদের জিগৃদস্ত ভারতের নরেন্দ্র মোদী বা অমিত শাহ নিশ্চয়ই সমর্থন করবেন না। কিন্তু যেখানে বলি দেওয়া হবে ইসরায়েলের দখলকৃত সেই জেরুজালেমে ভারত থেকে গোরক্ষক পাঠানো হয়তো বা সম্ভব হবে না। কারণ উগ্রবাদী সশস্ত্র জায়নিস্টরা অস্ত্রশস্ত্র দিয়ে সর্বক্ষণ করার নজরদারিত্বের জন্য প্রস্তুত রয়ে গেছে। গোরক্ষকরা এই ইহুদিদের লিঞ্চিং করতে সক্ষম হবে না বলেও বিশেষজ্ঞ মহলের অনুমান। তাই যুদ্ধবাজ ইসরায়েল আরেকটি মিথ বা কল্পকাহিনীর লাল গরুর বলিদানকে বাস্তবায়িত করতে উঠে পড়ে লেগেছে। কিন্তু মাঝখানে একটি বড় বাধা রয়েছে, তা হলো তাদের মিথ অনুযায়ী সলমনের নয়া মন্দির গড়ার জন্য মসজিদুল আকসাকে ধ্বংস করে মাটিতে মিশিয়ে দিতে হবে। ইসরায়েলে লাল গরু নিয়ে আসার ঘোষণা আল আকসা মসজিদকে নতুন করে আক্রমণ করার প্রস্তুতি বলে অনেকে মনে করছেন। ইতিমধ্যে দেখা গেছে ইসরায়েলের জয়নবাদী সরকারের সেনাবাহিনী এবং সশস্ত্র ইহুদি স্বেচ্ছাসেবকরা মুসলিমদের আল আকসায় নামাজ পড়তে বাধা দিচ্ছে, তাদের উপর লাঠিচার্জ ও রবার্ট বুলেট চালাচ্ছে। তারা কোনো সহাবস্থানের পথে হাঁটতে রাজি নয়। তাদের লক্ষ্য মুসলিমদের পবিত্রতম তৃতীয় ধর্মস্থানকে ধ্বংস করে ফেলা। আর তার উপরই হবে সলমনের মন্দির। ইহুদিদের এই পদক্ষেপকে জঙ্গি কিছু খ্রিস্টান গোষ্ঠীও সমর্থন করে চলেছে। তাই এখন সকলে অধীর আগ্রহে অপেক্ষায় আছেন কবে লাল গরু বলি দেওয়া হবে, কবে এই গরুকে পুড়িয়ে তার দেহাবশেষ থেকে ছাই নিষ্কাশিত।
যুদ্ধ নিয়ে নিজেদের শর্ত থেকে পিছু হটবে না হামাস। গাজায় নতুন যুদ্ধবিরতি নিয়ে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস ও ইসরায়েলের মধ্যে আলোচনা চলছে। মিশরের রাজধানী কায়রোতে মধ্যস্থতাকারী দেশগুলোর কাছে নিজেদের নতুন প্রস্তাব উত্থাপন করে ইসরায়েল। এখন তারা হামাসের জবাবের অপেক্ষায় রয়েছে। বুধবার জেরুজালেমের দিবসে এ বিষয়ে কথা বলেছেন হামাস প্রধান ইসমাইল হানিয়া, খবর আল জাজিরার। তিনি জানান, যুদ্ধবিরতির জন্য তারা যে শর্ত দিয়েছেন সেটিতে এখনো অনড় রয়েছেন। যুদ্ধবিরতি যদি হতে হয় তাহলে তাদের শর্ত অনুযায়ী হতে হবে। হানিয়া বলেন, আগ্রাসন বন্ধের যে আলোচনা চলছে, দখলদার ইহুদিবাদী ইসরায়েল সেটি অব্যাহতভাবে এড়িয়ে যাচ্ছে। দখলদাররা দৃঢ় প্রতিজ্ঞ যে তাদের আগ্রাসন চলবে, আর নেতানিয়াহু এবং তার সঙ্গে যারা রয়েছেন তাদের লক্ষ্য হলো যতদিন সম্ভব ক্ষমতায় থাকা। তিনি আরো বলেন, আমরা স্পষ্টভাবে বলছি, আমরা আমাদের স্থায়ী যুদ্ধবিরতি, গাজা থেকে ইসরায়েলের সব সেনা প্রত্যাহার করে নেওয়া, গাজার সব মানুষকে তাদের বাড়িঘরে ফিরিয়ে দেওয়া, আমাদের মানুষের সব প্রয়োজনীয়তা মেটানো, গাজাকে পুনর্গঠন, অবরোধ তুলে নেওয়া এবং বন্দি বিনিময় শর্তে অনড় রয়েছে। গত বছরের ৭ অক্টোবর থেকে গাজায় অবিরাম নৃশংস আগ্রাসন চালাচ্ছে দখলদার ইসরায়েল। 6 মাসের এই যুদ্ধে রিপোর্ট লেখা পর্যন্ত প্রায় ৩৩,০০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন প্রায় ১ লক্ষ মানুষ, যাদের বেশিরভাগই বেসামরিক। ইউক্রেনে পাঠালে সমস্যায় পড়বে ফ্রান্স, বলছে রাশিয়া। ফ্রান্স যেন ইউক্রেনে সেনা মোতায়েন না করে সে ব্যাপারে সতর্ক করে দিয়েছেন রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু। গতকাল বুধবার এক বিরল ফোন কলে তিনি ফরাসি প্রতিরক্ষামন্ত্রীকে এই সতর্কবার্তা দেন। মার্কিন বার্তা সংস্থা এপিতে প্রকাশিত এক খবর থেকে এ তথ্য জানা যায়। ইউক্রেনের রুশ আগ্রাসনের ২ বছর পেরিয়ে গেছে। ২০২২ সালের ২৫ ফেব্রুয়ারি ইউক্রেনে স্থল অভিযান শুরু করে রাশিয়া। দীর্ঘ এই সময়ে দুই পক্ষের প্রচুর সেনা হতাহতের শিকার হয়েছেন, মারা গেছেন অনেক বেসামরিকও। তবে এখনো পর্যন্ত যুদ্ধ থামার কোনো লক্ষণ নেই। তবে আগের চেয়ে সুবিধাজনক অবস্থানে আছে রাশিয়া। সম্প্রতি ফ্রান্স জানিয়েছে তারা ইউক্রেনে সেনা পাঠাতে পারে, আর এমন বক্তব্যে চটেছে রাশিয়া। সের্গেই শোইগু ফরাসি প্রতিরক্ষামন্ত্রী সেবাস্তিয়ান লিকর্নুকে বলেন, এতে করে ফ্রান্স নিজের জন্য সমস্যা ডেকে আনবে। তবে বিস্তারিত কিছু জানাননি তিনি। এর আগে ফেব্রুয়ারিতে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন বলেছিলেন, ইউক্রেনে ফরাসি সেনা পাঠানোর সম্ভাবনা রয়েছে। শোকে ভয় ধরিয়ে অগ্নি প্রাইম ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ, আরও শক্তিশালী ভারত। অত্যাধুনিক ব্যালিস্টিক মিসাইলের সফল উৎক্ষেপণে অভিনন্দন প্রতিরক্ষামন্ত্রীর। ফের পাকিস্তান, চীনের মতো শত্রু দেশগুলোর বুকে ভয় ধরালো ভারত। নতুন প্রজন্মের ব্যালিস্টিক মিসাইল অগ্নি প্রাইমের সফল পরীক্ষা চালালো। বৃহস্পতিবার ওড়িশা উপকূলে এপিজে আবুল কালাম দ্বীপে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র অগ্নি প্রাইমের সফল উৎক্ষেপণ হয়। সমস্ত পরীক্ষার কথা জানানো হলো প্রতিরক্ষা মন্ত্রকের তরফে। মন্ত্রকের বিবৃতিতে বলা হয়েছে, ক্ষেপণাস্ত্রের পরীক্ষার সময় সমস্ত কার্যকারিতা তথা উদ্দেশ্য সফল হয়েছে। এসএফসি এবং ডিআরডিও যৌথভাবে অগ্নি প্রাইম ব্যালিস্টিক মিসাইলের পরীক্ষা চালিয়েছে। বুধবার বিকেল ৫টা নাগাদ ক্ষেপণাস্ত্রটির উৎক্ষেপণ করা হয়েছে, যার সাক্ষী হন খোদ চিফ অব ডিফেন্স অনিল চৌহান, ছিলেন ডিআরডিও ও সেনার উচ্চপদস্থ অগ্রাধিকাররাও। সফল পরীক্ষার জন্য ডিআরডিও, এসএফসি এবং সেনাকে অভিনন্দন জানান প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিনি বলেন, ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণে সেনাবাহিনীর শক্তি কয়েক গুণ বাড়ল। অগ্নি প্রাইম মিসাইল হল অগ্নি সিরিজের নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্র। এই ক্ষেপণাস্ত্রের ওজন ১১,০০০ কেজি। ক্ষেপণাস্ত্রটি ২,০০০ কিলোমিটার দূরের যে কোনো লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম। ৩৪.৫ ফুট লম্বা ক্ষেপণাস্ত্রটিকে এক বা একাধিক টার্গেটেবল রিএন্ট্রি ভেহিকেল ওয়ারহেডের সঙ্গে লাগানো যেতে পারে। এই ক্ষেপণাস্ত্র একসঙ্গে একাধিক লক্ষ্যবস্তুকে ধ্বংস করতে পারে।